সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আছি আমি মানব সিংহ, সহকারী শিক্ষক বিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাস করব। দশম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণ সাবজেক্টটি, তার প্রথম অংশটি আজকে আমরা আলোচনা করব। আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের পদার্থ ব্যবহার করে থাকি। এর মধ্যে কিছু কিছু উপাদান থাকে রাসায়নিক উপাদান। এই রাসায়নিক উপাদান বিভিন্ন নামে পরিচিত। তার মধ্যে আজকে আমরা কমন তিনটি উপাদান, রাসায়নিক উপাদান, যেটা হচ্ছে অ্যাসিড বা অম্ল, ক্ষারক ও লবণ, এই তিনটে উপাদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা জানব অম্ল কি, ক্ষারক কি, লবণ কি। এই চ্যাপ্টারটিতে অম্ল, ক্ষারক, লবণ সম্পর্কে পরিচিতি এবং তাদের ধর্ম, বৈশিষ্ট্য, বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের প্রথম অংশে আমরা এই অম্ল, ক্ষারক ও লবণের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমাদের শুরুতে পার্টের সূচনায় লেখা আছে যে লেবুর রস, ভিনেগার, চুন, অ্যান্টাসিড ঔষধ, খাবার লবণ, এগুলো আমাদের অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এদের মধ্যে কোনোটি অম্ল বা অ্যাসিড, কোনোটি ক্ষারক, আবার কোনোটি হয়তো লবণ। এদের রাসায়নিক ধর্ম ভিন্ন ভিন্ন। ধর্ম অনুযায়ী এদের এক একটি এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো এখন যদি আমরা শুরুতেই অ্যাসিড কি জিনিস সেটা সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা দেখব যে অ্যাসিড হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক উপাদান যা টক স্বাদযুক্ত। তো সেজন্য আমরা যে কোনো খাদ্যদ্রব্যে বা ফলের মধ্যে যখন আমরা টক জাতীয় স্বাদ গ্রহণ করে থাকি, তখন আমরা বুঝি যে এতে অ্যাসিড রয়েছে। যদিও অ্যাসিড বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে, এক এক ফলে এক এক অ্যাসিড থাকে। তো তার আগে আমরা একটু অ্যাসিড সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে নেব যে অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। আমি এখানে পয়েন্ট করে তোমাদেরকে বোঝাচ্ছি, যাতে হাইড্রোজেন থাকবে। অর্থাৎ অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ, এর মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকবে এবং পানিতে বা জলীয় দ্রবণে এটি H+ আয়ন দিবে। অর্থাৎ জলীয় দ্রবণে অ্যাসিডটা ভেঙে এই যে হাইড্রোজেন ছিল সেটা প্রোটন আকারে বা H+ আয়ন আকারে আয়নিত হবে পানিতে। তো সে অনুযায়ী আমরা দেখব যে এখানে HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তারপর হচ্ছে H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তারপর হচ্ছে H3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, বা এটার সাধারণভাবে বলা হয় ভিনেগার। আমরা যে কোনোটাই বলতে পারি। তাহলে ভিনেগার বললেও আমরা এটা বুঝবো, অ্যাসিটিক অ্যাসিড বললেও এটা বলবো,
আর ইথানোয়িক অ্যাসিড বললেও এই অ্যাসিডটাকে বুঝবো। এটা হচ্ছে জৈব অ্যাসিড। আর উপরে যে তিনটে অ্যাসিড লিখলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে অজৈব অ্যাসিড। নর্মালি অজৈব অ্যাসিডগুলো শক্তিশালী হয়ে থাকে, এরা তীব্র ক্ষয়কারী। এটা গায়ে লাগলে তোমার তাৎক্ষণিক ক্ষয়ের সৃষ্টি হবে, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো হবে। সেজন্য এটা হচ্ছে তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। আর এই CH3COOH সেটা হচ্ছে জৈব অ্যাসিড, অর্থাৎ ফলের মধ্যে যে উপাদানগুলো থাকে, যে অ্যাসিডগুলো থাকে, সেটা জৈব অ্যাসিড, যেটা আমরা খাবার হিসেবে খেতে পারি। এটা দুর্বল প্রকৃতির অ্যাসিড। তো আমরা খেয়াল করব যে প্রতিটা অ্যাসিডের মধ্যেই হাইড্রোজেন রয়েছে। এই যে হাইড্রোজেন, 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 এটা এমন একটি হাইড্রোজেন যেটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, অর্থাৎ এটা অন্য একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। তাহলে আমরা দেখব যে শুরুতে অ্যাসিডের পরিস্থিতির মধ্যে দেখব যে অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকবে এবং ওই হাইড্রোজেনটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হওয়ার যোগ্য। আবার এই অ্যাসিডটা জলীয় দ্রবণে প্রোটন আকারে আয়নিত হবে, অর্থাৎ H+ হিসাবে আয়নিত হবে। দেখো এখান থেকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনটা যদি H+ হিসাবে আলাদা হয় আর বাকিটা থাকবে Cl-, একটা অংশ পজিটিভ হলে আরেকটা অংশ নেগেটিভ হয়। তারপর আসতেছে HNO3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখানেও হাইড্রোজেনটা যদি আমরা আলাদা করি আর থাকবে NO3 নাইট্রেট। তারপর হচ্ছে H2SO4, এখানেও Hটা যদি আলাদা করি আর থাকবে সালফেট অংশ। তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনটা আলাদা হলে এটা হবে অ্যাসিটেট আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অ্যাসিডই জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারল, অর্থাৎ এরা সবাই অ্যাসিড। এখন যদি আমাদের প্রশ্ন হয় দেখাও যে সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, দেখাও যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, কি বলবো আমরা? আমরা বলবো যে এই সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, কারণ সেটি জলীয় দ্রবণে H+ আয়ন দিতে পারে। তারপর আমরা বিক্রিয়াটা দেখিয়ে দেব। তাহলে আমরা জেনে গেলাম অ্যাসিড হচ্ছে তারা যাতে হাইড্রোজেন থাকে এবং জলীয় দ্রবণে সেটা প্রোটন আকারে বা H+ আকারে আয়নিত হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাসিডের পরিচিতি। তাহলে দেখো তোমরা যে এই অ্যাসিডগুলো আমরা শুরুতে বললাম যে টক স্বাদযুক্ত। তাহলে আমরা ফলের মধ্যে বেশিরভাগ ফল আমরা শুরুতেই কাঁচা অবস্থায় একটা টক, আমরা একটা ফ্লেভার পেয়ে থাকি। ওই টকটাই হচ্ছে সেই অ্যাসিডের উপস্থিতির কারণে হয়ে থাকে। তো এখানে একটা চার্ট করা আছে যেটা আমাদের অবজেক্টিভের জন্য এবং সৃজনশীল কতে যেটা আসে 1 মার্কের প্রশ্ন, এখানে এটা প্রায় এসে থাকে কোন ফলে কোন অ্যাসিড থাকে। সেজন্য এই চার্টটা তোমরা একটু মনে রাখবা। এখানে কতগুলো ফলের নাম এবং তার কোন অ্যাসিড উপস্থিতির কারণে সেটা টক হচ্ছে ওই অ্যাসিডের নামটা দেওয়া আছে। যেমন শুরুতে আঙ্গুর, কমলা এবং লেবু, এই তিনটা ফলে সাইট্রিক অ্যাসিড থাকে। তাহলে সাইট্রিক অ্যাসিড কোন কোন ফলে পাওয়া যায়? আঙ্গুর, কমলা, লেবু। তারপর হচ্ছে তেঁতুল, তেঁতুলে থাকে যে কি টার্টারিক অ্যাসিড। তারপর হচ্ছে টমেটোতে থাকে কি অক্সালিক অ্যাসিড। তারপর হচ্ছে আমলকিতে থাকে স্করবিক অ্যাসিড। তারপর হচ্ছে আপেল, আনারস, এই দুটাতে থাকে ম্যালিক অ্যাসিড। তাহলে আমরা বুঝলাম যে এই ফলগুলোর মধ্যে অ্যাসিড থাকে, এগুলো হচ্ছে এই অ্যাসিডগুলো। তাহলে এই কারণে এই ফলগুলো টক স্বাদযুক্ত হয়ে থাকে, যেগুলো আমরা খাবারের সাথে খেতে পারি, সরাসরি খেতে পারি, আমাদের তেমন সমস্যা হয় না। কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি তেঁতুল একটু বেশি খেয়ে ফেলো, একসাথে অনেকগুলো তেঁতুল খাও, কাঁচা তেঁতুল, দেখবে যে তোমার জিহ্বা বা ঠোঁটে একটু ফেটে গেছে বা একটু ব্যথা পড়াইতেছে, এরকম হতে পারে। সেটা এই অ্যাসিডের উপস্থিতির কারণে। তাইলে আমরা অ্যাসিড কি জিনিস প্রাইমারি আলোচনাটা আমরা বুঝলাম যে যাতে হাইড্রোজেন আয়ন থাকবে এবং সেটা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন হিসাবে নির্গত হবে। তারপর যদি আমরা দেখি যে ক্ষারক কি জিনিস,
অ্যাসিড তো জানলাম, এবার আমরা দেখব ক্ষারক কি জিনিস। তাহলে ক্ষারক জিনিসটা কি? ক্ষারকটাও সেম অ্যাসিডের বিপরীত আলোচনাটা হবে, যে ক্ষারক হবে একটু তিতা বা কটু স্বাদযুক্ত, সেটা কিন্তু টক নয়। তাহলে আমি যদি সংজ্ঞা আকারে বলতে যাই যে ক্ষারক এমন একটি রাসায়নিক পদার্থ যার মধ্যে OH থাকে এবং সেটা পানিতে বা জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH আয়ন দিতে পারবে। তো আমাদের সংজ্ঞার মধ্যে যে তিনটা মূল পয়েন্ট থাকে, আমি তিনটা মূল পয়েন্টকে এখানে পয়েন্ট করে দিলাম। যে রাসায়নিক উপাদান, এটি একটি রাসায়নিক পদার্থ, এতে OH থাকে যেটা জলীয় দ্রবণে এই OHটা OH আয়ন আকারে নির্গত হবে, তাহলে হচ্ছে ক্ষারক। যেমন এখানে আমি উদাহরণ আকারে চারটা ক্ষারকের কথা লিখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। আমরা তার আগের চ্যাপ্টারে যোজনের চার্ট পড়েছিলাম, ওইখান থেকে আমরা সংকেত লেখার নিয়ম জানি, সেজন্য আমি এটার আলোচনা করতেছি না। সোডিয়াম যোজনী 1 আর OH হাইড্রোক্সাইড আয়ন তার যোজনী 1, এটা দিয়ে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে তোমরা বলতে পারো ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সাথে কেন 2 যোগ করা হলো হাইড্রোক্সাইডের সাথে? কারণ এখানে ম্যাগনেসিয়ামের যোজনীয় 2, ক্যালসিয়ামের যোজনীয় 2, সেজন্য OH এর সাথে এখানে 2 দিতে হবে। এখানে হাইড্রোক্সাইড আয়নের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, তাইলে এটা হবে এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH দিতে পারছে, এই যে OH সঙ্গে আলাদা হয়ে Na+ সোডিয়াম আয়ন। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডটাও OH জলীয় দ্রবণে দিতে পারছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটাও জলীয় দ্রবণে OH দিতে পারছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাও জলীয় দ্রবণে OH আয়ন দিতে পারছে। তাহলে আমরা বুঝলাম যে যেহেতু তারা জলীয় দ্রবণে OH আয়ন নির্গত করলো, OH আয়ন প্রদান করলো, সুতরাং আমরা তাদেরকে ক্ষারক বলতে পারি। এবং আমরা দেখতে পাচ্ছি সংকেতের মধ্যে তার মধ্যে OH রয়েছে, সুতরাং আমরা সাধারণভাবে বলতেই পারি যে এরা হচ্ছে ক্ষারক। কেন? কারণ আমরা জানি যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে OH থাকে এবং জলীয় দ্রবণে তারা OH প্রদান করতে পারে, OH আয়ন প্রদান করতে পারে, তারা হচ্ছে ক্ষারক। তাহলে আমরা অ্যাসিড সম্পর্কে জানলাম, ক্ষারক সম্পর্কে জানলাম। এখন দেখো অ্যাসিডের মধ্যে আবার আমরা কিছু ব্যতিক্রম দেখতে পাবো। অ্যাসিডের মধ্যে না, দেখতে অ্যাসিডের মতো লাগবে কিন্তু তারা অ্যাসিড নয়, এরকম হবে। আচ্ছা দেখো এখানে অ্যাসিড সম্পর্কে আমরা একটু বইয়ের লাইনটা পড়ি। আমরা কয়েকটি অ্যাসিডের সংকেত লক্ষ্য করি, যেমন ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, সংকেতটা আগে লেখা ছিল CH3COOH। তারপর অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের পাশাপাশি 2টা অ্যাসিড মূলক, এটাকে অবশ্যই অ্যাসিড মূলক বলা হয়। তোমরা আরও পরের ক্লাস ক্লিয়ার করতে পারবা। এইটা দেখো COOH। মূলত জৈব অ্যাসিডের মধ্যে COOH এই অংশটা থাকলে আমরা বুঝতে পারি সেটা অ্যাসিড যৌগ, কিন্তু অজৈব অ্যাসিডে জাস্ট হাইড্রোজেন থাকলে আমরা বুঝি সেটা অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলোতে যার মধ্যে কার্বন সম্মিলিত অ্যাসিড, জৈব অ্যাসিড বলতে বোঝায় কার্বন যুক্ত অ্যাসিড, যে অ্যাসিডগুলোতে কার্বন থাকে। তাহলে অ্যাসিড শুধু কার্বনটা থাকলে আর অ্যাসিড থাকলে হয় না, হাইড্রোজেন থাকলে না। COOH, এই COOH এটা হচ্ছে অ্যাসিড মূলক। তাহলে এখানে 2টা অ্যাসিড মূলক হলে সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই সবগুলোই অ্যাসিডের মিল কোথায়? সবগুলো অ্যাসিডের মিল, তার মধ্যে হাইড্রোজেন আছে, সবাই জলীয় দ্রবণে এই হাইড্রোজেন আয়ন প্রদান করতে পারে। তাহলে অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। এই যেমন বিক্রিয়াটা আমরা এভাবে লিখব। এখন দেখো CH4, কার্বনের যোজনী 4, এই জন্য হাইড্রোজেনের সাথে 4 দিতে হলো। এটা হচ্ছে মিথেন। এখন এই মিথেনের মধ্যে তো হাইড্রোজেন রয়েছে, তাই বলি কি আমরা তাকে অ্যাসিড বলবো? এটাই আমাদের প্রশ্ন। যে আমরা শুরুতে বলেছিলাম হাইড্রোজেন অ্যাসিড হচ্ছে তারা যার মধ্যে হাইড্রোজেন থাকে এবং তারা জলীয় দ্রবণে H+ দেয়। তাহলে এখানে হাইড্রোজেন তো আছে, তাহলে কি সেটা অ্যাসিড? আসলে এটি অ্যাসিড নয়, কারণ মিথেনে 4টি হাইড্রোজেন পরমাণু আছে ঠিক,
কিন্তু মিথেন তো পানিতে দ্রবীভূত হয়ে H+ আয়ন তৈরি করতে পারে না। আমরা বলে দেব মিথেন জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে না বলে মিথেন অ্যাসিড নয়। তো এবার আমরা ক্ষারের দিকে যাচ্ছি। ক্ষার সম্পর্কে আমরা জানলাম, যেমন এখানে দুইটা ক্ষারকের কথা বলা ছিল, হাইড্রোক্সাইড আয়ন, হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমরা এটা জানি যে তারা ক্ষারক, কারণ তারা জলীয় দ্রবণে এই যে OH আয়ন দিতে পারলো। কিন্তু আমরা আরো কিছু ক্ষারক সম্পর্কে জানবো, এটা একটু পরে আসতেছি, যাদের মধ্যে OH নেই কিন্তু তারাও ক্ষারক হিসেবে আচরণ করতে পারে। যেমন কি ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়া, এরা কিন্তু OH নেই, তারপরেও তারা ক্ষারক। তাহলে এক্ষেত্রে ব্যাখ্যাটা কি হবে? দেখো, কিছু কিছু রাসায়নিক পদার্থ যেমন ক্যালসিয়াম অক্সাইড, যাকে আমরা চুন বলি, তারপর অ্যামোনিয়া, এদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন দুই ধরনের পরমাণু কিন্তু নেই, কিন্তু তারপরে ওরা ক্ষারক। কেন? কারণ এরা পানিতে OH আয়ন তৈরি করতে পারে। হ্যাঁ, এরা পানিতে OH আয়ন তৈরি করে, এদেরকেও ক্ষারক বলা হয়। মানে এরা পানির সাথে এই যে যুক্ত হয়ে ক্ষারক উৎপন্ন করে। তাহলে এরা, যাদের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন একসাথে নাই, অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নটা নাই, কিন্তু তারা তারপরেও ক্ষারকের মতো আচরণ করে, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে এই OH সম্বলিত যৌগ অর্থাৎ ক্ষারক উৎপন্ন করতে পারে। সেজন্য তাদেরকে আমরা কি বলবো? তাদেরকেও আমরা ক্ষারক বলবো। তাহলে আমরা ক্ষারক সম্পর্কে একটু আরো ভালো মতো জেনে নেই। তো দেখি ক্ষারক সম্পর্কে একটু ভালো মতো দেখি আমরা। এই দেখো, ক্ষারক সম্পর্কে আমি এখানে কি লিখলাম? আমি লিখলাম যে ক্ষারক হচ্ছে তারা যারা ধাতুর অক্সাইড ও ধাতুর হাইড্রোক্সাইড। তাইলে আমি শুরুতে কমনলি বলে ফেলছিলাম শুধুমাত্র OH থাকলেই ক্ষারক। আসলে ধাতুর অক্সাইড থাকলেও ক্ষারক, ধাতুর হাইড্রোক্সাইড হলেও ক্ষারক। তাহলে আমাদের শুরুটা একটু কঠিন মনে হতে পারে, এটা কেমিস্ট্রির একটা অংশ আসলে ক্লাস 8-এ। তো যেহেতু আমরা এখনো অক্সাইড, হাইড্রোক্সাইড এগুলো সম্পর্কে আইডিয়া নেই, আমরা শুরুতে একটু হয়তো কঠিন লাগতে পারে। তো আমি যদি তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিই, দেখো অক্সাইড মানে অক্সিজেনের যৌগ। আমি যেহেতু বলছি ধাতুর অক্সাইড, তাহলে ধাতুর সাথে অক্সিজেনের যৌগ দেখো, সোডিয়ামের সাথে অক্সিজেন, পটাশিয়ামের সাথে অক্সিজেন, ক্যালসিয়ামের সাথে অক্সিজেন, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন, এরা সবাই ধাতু। তার সাথে অক্সিজেন থাকলে এটা হবে ধাতুর অক্সাইড। এটা হচ্ছে সোডিয়াম অক্সাইড, এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। 2, 3 বা 2, 1 এটা কেন হলো তোমরা জানো, যোজনী ট্রান্সফার। অ্যালুমিনিয়াম যোজনী 3 সেটা অক্সিজেনে যাবে, অক্সিজেন যোজনী 2 সেটা অ্যালুমিনিয়াম যাবে। তাইলে আমরা যোজনী 4টা জানলে এটা কঠিন কিছু না। তাহলে ধাতুর অক্সাইড চিনলাম, এবার চিনব ধাতুর হাইড্রো অক্সাইড, অর্থাৎ ধাতুর সাথে OH থাকবে, ধাতুর সাথে OH, ধাতুর সাথে OH, ধাতুর সাথে OH। এটা হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে উচ্চারণটাও এরকম, সোডিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রো অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রো অক্সাইড। তাহলে এই অক্সাইড এবং ধাতুর হাইড্রো অক্সাইড উভয়কে আমরা বলবো যে কি ক্ষারক। কিন্তু এদের মধ্যে শুধুমাত্র হাইড্রোক্সাইডগুলোকে আমরা বলবো ক্ষার। দেখছো, ছোট হয়ে গেল যে ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড উভয়, কিন্তু ক্ষার হচ্ছে শুধুমাত্র ধাতুর হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয়। এখানে আমরা এটা বলতে পারি যে যারা পানিতে দ্রবণীয়, যারা পানিতে দ্রবণীয়। এই তাহলে আমরা বুঝলাম যে ধাতুর হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবণীয় তারই হচ্ছে যে কি ক্ষার। তাহলে আবার বলি, ধাতুর অক্সাইড এবং ধাতুর হাইড্রোক্সাইড উভয়কে আমরা ক্ষারক বলি, কিন্তু শুধুমাত্র ধাতুর হাইড্রোক্সাইডগুলোকে আমরা বলবো ক্ষার যারা পানিতে দ্রবীভূত হতে পারে, দ্রবণীয়। তাহলে দেখো, এখান থেকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা করব, এটা হচ্ছে ক্ষার।
এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড আলাদা করব, এটা হচ্ছে ক্ষার। আমি তো বললাম এখানে হাইড্রোক্সাইডগুলো শুধু, এখানে আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আলাদা করব, এটা হচ্ছে ক্ষার, কারণ এরা পানিতে দ্রবণীয়। তাহলে তুমি বলতে পারো যে স্যার আপনি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কেন এখানে আনলেন? হ্যাঁ, সব কিছুর একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা আমি এখানে ক্ষার বলতে পারবো না, এটা হাইড্রোক্সাইড ঠিক আছে, তবে সেটা পানিতে আবার দ্রবণীয় হয় না, এটা অদক্ষেপ হিসাবে তলানি পড়ে থাকে পানির মধ্যে, মানে সেটা পানির সাথে দ্রবীভূত হবে না। তাহলে আমার দুইটা শর্ত কিন্তু ক্ষারের জন্য, এক সেটা ধাতুর হাইড্রোক্সাইড হতে হবে, দুই পানিতে দ্রবণীয় হতে হবে। তাহলে হাইড্রোক্সাইড হলো কিন্তু পানিতে দ্রবণীয় না হলে কিন্তু হবে না, এই জন্য অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ক্ষার হতে পারে নাই। তাহলে আমরা দেখব যে ক্ষারকের ক্ষেত্রে আমি অক্সাইডও লিখলাম, হাইড্রোক্সাইডও লিখলাম, কিন্তু ক্ষারের বেলায় শুধু হাইড্রোক্সাইডগুলো লিখছি। তার মানে দেখো এখানকার একটা অংশ কিন্তু এখানে আছে, ঠিক না? তার মানে এখানকার একটা অংশ এখানে আছে, তার মানে এই সবগুলা কিন্তু এখান থেকে নেওয়া। আবার বলতেছি, এই সবগুলা অর্থাৎ ক্ষারগুলা ক্ষারক থেকে আসছে। আমি বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, তার মানে এই সবগুলা ক্ষারই কি ক্ষারক, কিন্তু সবগুলা ক্ষারক তো ক্ষার হতে পারেনি। যেমন এটা ক্ষারক কিন্তু ক্ষার হতে পারে নাই, এটা ক্ষারক কিন্তু ক্ষার হতে পারে নাই, এটা ক্ষারক কিন্তু ক্ষার হতে পারে নাই, কিন্তু তারা তো ক্ষার, তারা সবাই আবার ক্ষারক ছিল। তো আমরা বলতে পারি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক আবার ক্ষার নয়। তাহলে আমাদের একটা ব্যাখ্যামূলক প্রশ্ন হয়ে গেল যে ব্যাখ্যা করো যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আমরা এই ব্যাখ্যাটা দিতে পারবো যে এরা ক্ষারক, এরা ক্ষার, এরা পানিতে দ্রবণীয়, তাহলে এই জন্য এরা ক্ষার, এই জন্য বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। তারপরে আমাদের আলোচনার আরেকটা টপিক হচ্ছে লবণ। লবণ ব্যাপারটা একটু ক্লিয়ার করি, দেখো তোমরা লবণটা মূলত অ্যাসিড থেকেই উৎপন্ন হয়। আমরা শুরুতে বলেছিলাম অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে, দেখো আবারও দেখাচ্ছি, অ্যাসিডের মধ্যে লাল করে আমি হাইড্রোজেনটা দেখালাম। এই হাইড্রোজেনটা আমি শুরুতে কিন্তু বলেছিলাম যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, মনে আছে কিনা? তাহলে এই হাইড্রোজেনটাকে যদি আমি সরাইতে পারি কি ধাতু দ্বারা, যে কোনো ধাতু হোক বা ধাতুর মতো মূলক হোক, তাহলে যেটা উৎপন্ন হবে এইটাই লবণ। দেখছো ক্লিয়ার? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আমি হাইড্রোজেনটা সরাই দিছি কি দ্বারা? সোডিয়াম ধাতু দ্বারা। তাহলে হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম বসে গেছে, যেটা উৎপন্ন হলো এইটাই লবণ, সোডিয়াম ক্লোরাইড। আবার নাইট্রিক অ্যাসিড, দেখো এই যে নাইট্রিক অ্যাসিড আমরা জানি HNO3। তো এই হাইড্রোজেনের জায়গায় আমি এখানে পটাশিয়াম ধাতু বসাই দিলাম, তার মানে হাইড্রোজেনটাকে সরিয়ে পটাশিয়াম বসালাম, অর্থাৎ হাইড্রোজেনটা অপসারিত হলো, পটাশিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলো, যে যৌগ উৎপন্ন হলো সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, এটাও লবণ। এবার সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটা সরাই দিলাম, যে কোনো একটা দ্বারা সরাইতে পারো, তাও সোডিয়াম দ্বারা, পটাশিয়াম দ্বারা, আমি ক্যালসিয়াম দ্বারা সরাইলাম, তাহলে হলো ক্যালসিয়াম সালফেট, এটাও কিন্তু লবণ হয়ে গেল। এবার অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বা ইথানিক অ্যাসিড যাই বলো, এই অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনটা আমি সরাইলাম এবার সোডিয়াম দ্বারা, তাহলে হলো সোডিয়াম অ্যাসিটেট, এটাও লবণ। তাহলে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম যে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুটি যদি কোনো ধাতু বা ধাতুর ন্যায় মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে যে যৌগটা উৎপন্ন হলো এরাই হচ্ছে লবণ। আমরা এই সংক্রান্ত আরও বিক্রিয়া সামনে পড়ব, আগামী ক্লাসে পড়ব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি লবণটা তোমাদেরকে বুঝাতে পারছি। আবার বলতেছি যে ধাতুর এই অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটি কোনো ধাতুর ন্যায় মূলক দ্বারা বা ধাতু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগটি উৎপন্ন হয় তাদেরকে আমরা বলি লবণ। তাইলে লবণ সম্পর্কেও আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। তাহলে আমরা অ্যাসিড জানলাম, ক্ষার, ক্ষারক উভয় জানলাম, আর লবণ জানলাম। এবার আমরা আরেকটা বিষয় জানব, সেটা হচ্ছে নির্দেশক। আজকে শুধু পরিচিতিমূলক ক্লাস, আমি শুরুতে বলেছিলাম নির্দেশক জিনিসটা কি। আমি বইয়ের ধারাবাহিকতাটা ফলো করে নেই, আমি আমার মতো করে পরিচয়টা দিলাম যেন তোমরা বুঝতে ক্লিয়ার হয়।
নির্দেশকটা আমি পরে আসতেছি, যদি আমাদের বইতে নির্দেশকটা একবার শুরুতে দেওয়া আছে। আচ্ছা, নির্দেশকটা আমি একটু মজার করে বলি, দেখি তোমরা বুঝো কিনা। এটা কি, তোমরা এটা চিনতে পারছো কিনা? আমরা বাসা বাড়িতে অবশ্যই সবারই যে বৈদ্যুতিক বোর্ড থাকে, সুইচগুলো থাকে, তার পাশে এরকম একটা লাল একটা সুইচ আছে কিনা দেখো তো। এটাকে আমরা কি বলি? অবশ্য আমরা ইন্ডিকেটর বলি, ইন্ডিকেটর ইংলিশেই বলি, বাংলা যদিও নির্দেশক। তাহলে এটা কি নির্দেশ করে বলো তো আমাকে? আমরা যখন দেখি যে আমাদের সবগুলো সুইচ অফ, ফ্যান, লাইট, বৈদ্যুতিক কোনো জিনিস জ্বলতেছে না, তখন আমরা কিভাবে বুঝবো যে কারেন্ট আছে কিনা? আমি কি লাইট জ্বালিয়ে দেখবো যে এটা জ্বলতেছে কিনা? না, আমরা এইটার দিকে তাকাই। যখন দেখি এই লাইটটা জ্বলতেছে, তখন আমরা বলবো যে কারেন্ট আছে। যখন দেখি যে এইটা জ্বলতেছে না, তখন বলে যে কারেন্ট তো নেই। তখন আমাদেরকে এই সুইচগুলো ইউজ করতে হয় না, আমরা এমনিতেই বুঝি এটা যেহেতু জ্বলতেছে না, সুতরাং কারেন্ট নেই, এটা কিন্তু কন্টিনিউ জ্বলে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে নির্দেশক, বা ইংলিশে বলা হয় ইন্ডিকেটর। এটা কি ইন্ডিকেট করলো? কারেন্ট আছে কি না। দেখছো? তাহলে আমাদের এই কেমিস্ট্রির বেলায় আর এই রসায়নের বেলায়, বিজ্ঞানের বেলায় এই নির্দেশক জিনিসটা তাহলে কি? এই নির্দেশকটা হচ্ছে যে এটা অ্যাসিড না ক্ষার নাকি কোনোটিই নয়, সেটা নির্দেশ করবে যে উপাদানগুলো, তাদেরকে আমরা বলবো নির্দেশক। এরকম অনেক জিনিস আছে। দেখো, তোমার পাত্রে একটা উপাদান রাখা আছে, সেটা অ্যাসিড হতে পারে, সেটা লবণ হতে পারে, সেটা ক্ষার হতে পারে। তুমি কিন্তু এটা বুঝবা না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যাসিড, ক্ষার নাকি লবণ? দেখতে কিন্তু একই রকম লাগবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা কি এটা মুখে নিয়ে টেস্ট করব যে এটা তিতা কিনা, এটা টক কিনা, ডেঞ্জারাস? এটা কখনো করবো না। এটা অবশ্যই লেখা থাকে, যে তোমাদের বইতেও লেখা থাকে যে কখনো মুখে নিয়ে অ্যাসিড, ক্ষার, লবণ টেস্ট করতে যাবা না, বিশেষ করে অ্যাসিড, ক্ষার, কারণ সেটা অনেক মারাত্মক রেজাল্ট হতে পারে তোমার মুখের জন্য। সেজন্য আমরা অবশ্যই এমন কিছু উপাদান ব্যবহার করব যেন আমরা সহজে বুঝতে পারি এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা লবণ। এই যে উপাদানগুলো ব্যবহার করব তাদেরকে আমরা বলি নির্দেশক। আমাদের সবচেয়ে কমন উপাদান হচ্ছে লিটমাস পেপার, যেটা আমরা লিটমাস কাগজ বলি, লিটমাস পেপার। এটা দুই রকমের হতে পারে, একটা লাল লিটমাস, একটা নীল লিটমাস। লিটমাস পেপার আমি যদিও ছবিটা এখানে করি নাই, তোমরা লিটমাস পেপার দেখছো কিনা কি জানি, জাস্ট একটা মোটা একটা কাগজের টুকরা লম্বা করে থাকে, ভারী কাগজটা, সেটা নীল হতে পারে, লাল হতে পারে। নীল হলে নীল লিটমাস পেপার বলে, আর লাল হলে লাল লিটমাস। এখন আমরা যখন একটা পাত্রে অ্যাসিড নেব, তখন আমি দেখব এটা অ্যাসিড কিনা, লিটমাস পেপার দিয়ে টেস্ট করব। তো আমি এখানে লাল লিটমাস পেপার ডুবাবো, ভিজাবো, দেখবো যে লাল লিটমাসটা লালে রয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম যে আসলে এটা অ্যাসিড হতে পারে, কিন্তু অ্যাসিড শিওর হতে পারবো না, কারণ তো লালে রয়ে গেল, অন্য কোনো কারণে তো লাল থাকতে পারে। হ্যাঁ, বুঝতে পারলাম যে অ্যাসিড হতে পারে। এবার যদি আমরা তার মধ্যে নীল লিটমাস পেপার যোগ করি, তাহলে এটা যদি সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, এবার আমরা শিওর হয়ে গেলাম যে এটা অ্যাসিড ছিল। তার মানে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। মনে রাখবা, এটা নোট করে রাখতে পারো, বইতেও লেখা আছে, আমি এখন মুখে বলতেছি। তারপরে একটা উপাদান নাও তুমি, এটা হচ্ছে ক্ষার। এটার মধ্যে আমি নীল লিটমাস দিলাম, দেখবো যেটা নীলই থাকলো, তার মানে বুঝলাম এটা ক্ষার হতে পারে। কিন্তু আমি যদি লাল লিটমাস পেপারটার মধ্যে অ্যাড করি, দেখবো যে এটা সঙ্গে সঙ্গে নীল হয়ে গেল। যেহেতু লাল লিটমাসটা নীল হলো, আমি মোটামুটি শিওর হয়ে গেলাম যে এটা ক্ষার। তার মানে আমি কি সিদ্ধান্ত নেব? যে ক্ষার লাল লিটমাসকে নীল করে, আর অ্যাসিড নীল লিটমাসকে লাল কালারে পরিণত করে। এটা হচ্ছে জাস্ট কালার দেখে আমাদের চেনার উপায়। এবার বিক্রিয়ার মধ্যেও বিক্রিয়া করেও আমরা জানতে পারি কতগুলো অ্যাসিড ক্ষারের মধ্যে কতগুলো উপাদান মিক্স করলে আমরা বুঝতে পারি সেটা অ্যাসিড না ক্ষার। এই রাসায়নিক উপাদানগুলো আমরা দেখব। আমরা নির্দেশকের উদাহরণগুলো যদি দেখি, একটা হচ্ছে লিটমাস পেপার, 2 মিথাইল অরেঞ্জ, 3 মিথাইল রেড, 4
ফেনফথেলিন। পরের তিনটা হচ্ছে রাসায়নিক উপাদান। তাহলে আমরা 4টা লিটমাস এই নির্দেশকের নাম শিখব। কি? লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথেলিন। এদেরকে বলা হয় নির্দেশক, কারণ তারা অ্যাসিড ক্ষার এবং লবণ বা নিরপেক্ষতা নির্ণয়ে সাহায্য করে, এজন্য আমরা তাদেরকে বলি নির্দেশক। তো ঠিক আছে, আজকের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার, নির্দেশক, লবণ এই 4টা জিনিসের পরিচিতিমূলক আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা তাদের ব্যবহার, ধর্ম, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সেদিন পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদ থেকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।